আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সংসদে নতুন অর্থবছরের রেকর্ড প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট পেশ। রাজস্ব আদায়ের লক্ষ্য ৫,৪১,০০০ কোটি, ঘাটতি ২,৫৬,০০০ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে কমতে পারে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, ডিম, মুরগি সহ প্রায় ৩০০ পণ্যের দাম। বাড়তে পারে সার, গ্যাস, বিদেশি সিগারেট সহ ৩ শতাধিক পণ্যের। নাটোর ও নওগাঁয় ঝড়ে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। প্রযুক্তিগতভাবে আধুনিক সেনাবাহিনী আগামীর যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বললেন সেনাবাহিনী প্রধান। এবং ঈদ উল আজহা উপলক্ষে ১৩ থেকে ২৩ জুন নদীপথে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে জানালেন নৌ পুলিশ প্রধান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। রিজার্ভ, ডলার সংকট ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জের মধ্যে রেকর্ড ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেট ঘোষণায় সর্বোচ্চ অগ্রাধিকার কর কমিয়ে নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা, সামাজিক সুরক্ষা ও মানব সম্পদ উন্নয়ন। বাজেটে কর ও আবগারি শুল্কের আওতা বাড়ছে। ২ বছর পর আবারও ১৫ ভাগ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। প্রথমবারের মতো আলাদা করে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় ১০০ কোটি টাকার বরাদ্দ থাকছে। সরকারের অপচয় কমিয়ে বাজেট ঘাটতি কমানোর পরিকল্পনা সরকারের। শরফুল আলমের রিপোর্ট। প্রথা মেনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংসদের বাজেট অধিবেশনে যান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সেখানে দেশের ৫৩তম এবং অর্থমন্ত্রী হিসাবে প্রথমবারের মতো বাজেট পেশ করেন তিনি। ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। চড়া মূল্যস্ফীতির মধ্যেই বাজেটের ব্যয় ধরা হচ্ছে ৭,৯৭,০০০ কোটি টাকা। ২,৫৬,০০০ কোটি টাকা ঘাটতি ধরে আয় ধরা হচ্ছে প্রায় ৫.৫ লাখ কোটি টাকা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মার্ট সমৃদ্ধ একটি দেশ গড়া এখন আমাদের প্রধান লক্ষ্য। নতুন বাজেটে উন্নয়ন খাতে ৫.৫ লাখ টাকা ব্যয় ধরা হচ্ছে। এডিপিতে থাকছে ২,৬৫,০০০ কোটি টাকা। ঋণের সুদ, ভর্তুকি সহ অন্যান্য খাতে বাকি অর্থ ব্যয় করা হবে। দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া, যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, সমন্বিত কৃষি ব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো। বাজেট প্রণয়নের সময় আমরা এই বিষয়গুলো বিশেষ বিবেচনায় নিয়েছি। বাজেট ব্যয় মেটাতে আয়ের লক্ষ্য ৫ লাখ কোটি টাকারও বেশি। ভ্যাট, আয়কর ও শুল্ক থেকে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৪,৮০,০০০ কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর এবং কর ছাড়া আয়ে এ খাতে ধরা হচ্ছে ৬৫,০০০ কোটি টাকা। ৪,৪০০ কোটি ধরা হচ্ছে অনুদান বাবদ। আগের মতোই ব্যক্তি খাতে করমুক্ত আয়ের সীমা বহাল থাকছে ৩.৫ লাখ টাকায়। ব্যাংকে ৫ লাখ টাকার বেশি বার্ষিক জমায় বাড়ছে আবগারি শুল্কের স্তর ও করের হার। করযোগ্য বার্ষিক আয় দেখিয়ে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হচ্ছে। ২ বছর পর আবারও ১৫ ভাগ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। কর রাজস্বের পরিমাণ জিডিপির ১০% উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, কর জাল সম্প্রসারণ এবং কর আদায় ও রাজস্ব ব্যবস্থাপনার অটোমেশন এবং হিউম্যান ইন্টারফেস কমানো ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ব্যয়ের বাকি অর্থ যোগাতে বাজেট ঘাটতি বেড়ে দাঁড়াচ্ছে ২,৫৬,০০০ কোটি টাকা। বিদেশি ঋণ, ব্যাংক বহির্ভূত ও অন্যান্য খাত থেকে এসব অর্থ সংস্থানের পরিকল্পনা সরকারের। বিজ্ঞান, প্রযুক্তি, নানামুখী আর্থিক সংকটের এ সময়ে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। দেশীয় শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে বরাদ্দ বাড়ছে কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে। বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ৬.৭৫ ভাগ আর মূল্যস্ফীতি ৬.৫ ভাগ ধরা হচ্ছে। সংসদে বাজেট প্রস্তাবনা শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেয়া হয়।
চড়া মূল্যস্ফীতি, ডলার আর রিজার্ভ সংকটের মধ্যেই 2024-25 সালের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। করের আওতা বাড়িয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে চান তিনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ প্রেক্ষাপটের বিশেষ বাজেটে সাধারণ মানুষ কতটা স্বস্তি পাবেন তা এখন ভেবে দেখতে হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রস্তাবিত বাজেটে কমতে পারে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, ডিম, মুরগি, মশলা সহ প্রায় 300টি পণ্যের দাম। আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে শিশু খাদ্য, চকলেট, নির্মাণ সামগ্রী, দেশে তৈরি মোটরসাইকেল ও চিকিৎসা উপকরণের। অন্যদিকে বাড়তে পারে মোবাইল সিম ও ফোন কলের খরচ। সিলিন্ডার গ্যাস, ফ্রিজ, এসি, জুস, সিগারেট, তামাকজাত পণ্য সহ 3 শতাধিক পণ্যের। বিস্তারিত তরিক ইসলামের রিপোর্টে। 2023-24 অর্থবছরের সম্পূর্ণ সাধারণ মানুষকে স্বস্তি দিতে বাজেটে দাম কমেছে চাল, ডাল, পেঁয়াজ, তেল, চিনি, আদা, মশলা, বিভিন্ন ধরনের ফলসহ 30 ধরনের পণ্যের দাম কমেছে শিশু খাদ্য, গুঁড়া দুধের। পোল্ট্রি, গবাদি পশু ও মাছের দেশীয় উৎপাদন বাড়াতে ভর্তুকি, প্রণোদনা এবং আমদানিকৃত পণ্যে শুল্ক কর ও ভ্যাট ছাড় থাকছে। ফলে দাম কমবে ডিম, মুরগি ও মাছ, মাংসের। 10% শুল্ক ছাড়ে দাম কমছে সব ধরনের ল্যাপটপের। একই তালিকায় রয়েছে দেশীয় তৈরি মোটরসাইকেল। বাজেটে খরচ কমবে কিডনি ডায়ালাইসিস, ডেঙ্গুর কিট ও ক্যান্সার চিকিৎসার। বাড়বে কথা বলার খরচ। আরও 5% সম্পূরক শুল্ক বাড়ছে সিম কার্ডে, মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারে। দাম বাড়বে লিফট, সিসিটিভি ক্যামেরা, গাড়ি ও নির্মাণ সামগ্রী সহ আমদানি করা 13 ধরনের যন্ত্রাংশের। দাম বাড়ছে সব ধরনের সিগারেটের প্যাকেটে। দাম বাড়ার তালিকায় রয়েছে এসি ও ফ্রিজ। 1 থেকে 10 ভাগ হারে আমদানি শুল্ক বাড়বে পেপার বোর্ড, স্টিল জাতীয় পণ্য, সার, গ্যাস, কয়লা, জিপসাম, ওষুধ শিল্পের কাঁচামাল সহ 329টি পণ্যের। পরিবার নিয়ে ঘুরতে চাইলে খরচ বাড়বে। 8% খরচ বাড়ছে সব ধরনের অ্যামিউজমেন্ট ও থিম পার্কে প্রবেশ ও রাইড চড়তে। বার্ষিক আয় 6 লাখ টাকার বেশি হলে ব্যক্তি পর্যায়ে কর 25% থেকে বেড়ে হবে 30%। বাড়বে ব্যাংকে টাকা রাখার খরচও। নানামুখী সংকটের মাঝে জাতীয় সংসদে উত্থাপিত হলো দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। সাধারণ মানুষের সুরক্ষায় নিত্যপণ্যের দাম কমালেও জনমনে প্রশ্ন, এর সুফল পাবেন কি তারা? সিন্ডিকেট আর অসাধু ব্যবসায়ীরা যাতে বাজার কারসাজি করতে না পারে সেজন্য মনিটরিং ব্যবস্থা জোরদারেরও দাবি জানান সাধারণ মানুষ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। নাটোর ও নওগাঁয় ঝড়ে বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকাবাসী জানায়, গতরাতে নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ানদহ, কলম, চামারি, ডাহিয়া ও শেরকোল ইউনিয়নের বিভিন্ন এলাকার ওপর দিয়ে প্রচণ্ড ঝড় বয়ে যায়। এতে অসংখ্য ছোট বড় গাছ উপড়ে বাড়িঘরের ওপর পড়ে সেগুলো বিধ্বস্ত হয়। উড়ে যায় টিনের চালা। বৈদ্যুতিক লাইনে গাছ পড়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগও। হাতিয়ানদহ সহ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল জানান, তার ইউনিয়নের 5টি গ্রামের অন্তত 300 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে নওগাঁর রানীনগরে প্রচণ্ড ঝড়ে কয়েকটি গ্রামের অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ভেঙে পড়েছে গাছপালা। গতরাতে নওগাঁ সদর সহ রানীনগর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘণ্টাব্যাপী এই ঝড়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি গ্রাম। প্রযুক্তিগতভাবে আধুনিক হয়ে বাংলাদেশ সেনাবাহিনী এখন আগামীর যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। চট্টগ্রামের ভাটিয়ারীতে বিএম এর 86তম দীর্ঘমেয়াদী কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। সুশৃঙ্খল কুচকাওয়াজে দৃপ্ত পায়ে এগিয়ে চলেছে নির্ভীক সেনারা। দেশের হয়ে যে কোনো কঠিন কাজে নিজেকে উৎসর্গ করার শপথ নিয়ে এখন তৈরি তারা। 3 বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে 181 জন অফিসার কমিশন লাভ করেন বৃহস্পতিবার।
এর মধ্যে 142 জন পুরুষ, 38 জন নারী, সাথে ছিলেন একজন শ্রীলঙ্কানও। এবার সোর্ড অফ অনার এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক অর্জন করেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার পারভেজ আহমেদ জয়। এছাড়াও শ্রেষ্ঠ বিদেশি অফিসার হিসেবে পদক পান শ্রীলঙ্কান প্রভাত চামারাদি সিলভা। সন্তানদের অর্জনে উচ্ছ্বসিত ছিলেন তাদের বাবা মা ও অভিভাবকরা। আমি চাই যে আমার ছেলেকে আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে দেশের জন্য অনেক কিছু করতে পারে। এত ভালো লাগছে, মানে বলার মতো কিছু নাই। আমার ছোট ছেলে ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে পাশ করে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে এবং আজকে সে কমিশন প্রাপ্তি হয়। আমাদের আনন্দের আর সীমা নেই, আমার চোখে জল আসছে। কুচকাওয়াজে দেয়া বক্তব্যে সেনাপ্রধান বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখা ও স্মার্ট বাংলাদেশ গঠনের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণেও নিবেদিতভাবে কাজ করবে সেনাবাহিনী। আপনাদের শুভকামনায় ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের মানুষের সেবায় নিয়োজিতভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ এখন বিশ্বমানের। একাধিক দেশের আমরা ক্যাডেটদের কমিশন দিয়েছি এবং তারা সকলেই যার যার সেনাবাহিনীতে কিন্তু অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। কুচকাওয়াজ অনুষ্ঠানে 5টি দেশের মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট ও সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ সহ উচ্চপদস্থ সামরিক, বেসামরিক কর্মকর্তাবৃন্দ ও সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা। দুর্নীতি দমন কমিশন দুদক যখন বান্দরবানে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তির খোঁজ করছিল, তখনই তার খামারবাড়ি থেকে সরিয়ে নেওয়া হলো 30টিরও বেশি গরু। বুধবার রাতের আঁধারে বান্দরবানের সোয়ালক ইউনিয়নে বেনজিরের মাঝের পাড়ার খামারবাড়ি থেকে এসব গরু রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, 2টি ট্রাকে খামারে থাকা 30টিরও বেশি গরু নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। খামারবাড়ির কেয়ারটেকার মং ওয়াইচিং মার্মা নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতা গরুগুলো সেখান থেকে সরিয়ে নেন বলে জানান স্থানীয়রা। ঈদুল আজহা উপলক্ষে 30 জুন থেকে 23 জুন নদীপথে বালুবাহী বাল্ক হেড চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌ পুলিশের অতিরিক্ত আইজি মোহাম্মদ আব্দুল আলিম মাহমুদ। নৌ পুলিশ সদর দপ্তরে এক সভায় তিনি বলেন, কোরবানির পশু বহনকারী নৌযান কোন ঘাটে ভিড়বে তা উল্লেখ করে ব্যানার লাগাতে হবে। এছাড়া নদী কেন্দ্রিক আহাটে জোরপূর্বক পশু নামানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সূর্যাস্তের পর স্পিড বোট চলাচল বন্ধ সহ অতিরিক্ত যাত্রী বহন এবং অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে বলেও জানান নৌ পুলিশ প্রধান। পশুবাহী যে সমস্ত নৌকা আছে সেই নৌকাগুলোতে যেন ওভারলোড করে পশু পরিবহন করা না হয়। চামড়া পরিবহনের সময় এমনকি অন্য যে কোনো সময় যাতে রাস্তায় কোনো নৌপথে যেন কোনো চাঁদাবাজি না হয় সেটা অবশ্যই আমরা নিশ্চিত করব। কেউ জাল নোট দিয়ে মানুষকে প্রতারণা করে ঠকাতে না পারে। 108টি হাটেই আমরা আমাদের জাল নোট শনাক্তকারী মেশিন নিয়ে আমাদের লোকজন সেখানে থাকবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে যাত্রীদের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে ফেরি চলবে 18টি আর লঞ্চ চলাচল করবে 20টি। এছাড়া পশু বোঝাই ট্রাক নির্বিঘ্নে নদী পারাপারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সকালে রাজবাড়িতে ঈদুল আজহার ফেরি ও লঞ্চ সহ বিভিন্ন নৌযান সুষ্ঠুভাবে চলাচল ও ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়। রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান ও বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন। বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা মামলা থেকে 5 শতাধিক সদস্য খালাস পেলেও 16 বছর ধরে ঝুলে আছে বিস্ফোরক মামলা। এর ফলে তারা এখনও জামিন পাচ্ছেন না। এতে অভাব অনটনে মানবেতর জীবনযাপন করছেন তাদের পরিবারের সদস্যরা। পাশাপাশি জেলে থাকা বন্দীরা দুঃসহ জীবনযাপন করছেন। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলে বন্দী বিডিআর সদস্যদের পরিবারের পক্ষ থেকে এসব কথা বলা হয়। এ সময় ভুক্তভোগীরা জানান, বিস্ফোরক মামলায় জামিন প্রদানে আইনগত বাধা না থাকলেও এখনো পর্যন্ত একজনকেও জামিন দেয়া হয় নাই। জেলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এরই মধ্যে 52 জন বিডিআর সদস্য মৃত্যুবরণ করেছেন উল্লেখ করে
বিস্ফোরক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। পরে একই দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন পরিবারের সদস্যরা। শপথ নিলেন উপজেলা নির্বাচনে দ্বিতীয় দফায় নির্বাচিত রংপুর বিভাগের 21 উপজেলার 63 জন নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই শপথ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার জাকির হোসেন। স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক আবু জাফর, মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার সাইফুজ্জামান ফারুকি, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশের হাসান ও পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। গত 21 মে রংপুর বিভাগের 21 উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট 63 জন প্রতিনিধি নির্বাচিত হন। সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে কেউ হয়রানির শিকার হলে ওইসব প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক কমিশনার তদন্ত জহুরুল হক। নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে গণশুনানিতে তিনি একথা জানান। এ সময় সরকারি ও বেসরকারি 28টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে 68টি অভিযোগ উত্থাপন করা হয়। দুদক কমিশনার এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। জেলা প্রশাসক মাহমুদুল হক সহ জেলা দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি গ্রামগঞ্জের খবর। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।